শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের সাপ্তাহিক এই অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছুই, যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনাই সময় অভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহার হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উদযাপন, বিশ্ব উষ্ণায়ন রুখতে বিজ্ঞানীদের পরামর্শ, বাজি ব্যবসাকে মারণ শিল্প আখ্যা দিলেন পরিবেশ কর্মীরা এবং ডেঙ্গু বিষয়ে পতঙ্গবিদের সতর্কবার্তা। আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উপলক্ষে দুদিনের দ্বিতীয় আন্তর্জাতিক সংগ্রহশালা মেলার আয়োজন করেছিল ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, কলকাতার সায়েন্স সিটিতে। অনুষ্ঠানের সংস্কৃতি মন্ত্রকের সহসচিব মুগ্ধা সিনহা বলেন, এই ধরনের উদ্যোগ সমাজ কল্যাণে বিজ্ঞান চর্চাকে এগিয়ে দেবে। For me, in my last 4+ years of association with NCSM, I can say with a lot of pride that NCSM is that one organization in the country, perhaps in the world, that enables us to say with pride that Sir Carl Sagan here is an organization that understands both science and technology, understands STEM, and is continuing with this edition. We will showcase you that they also believe in the power of the power of arts, to connect science with arts and to create a culture of science and technology in the ministry and outside in the entire country, and is also very instrumental in disseminating this knowledge with its antiquity and continuity to the entire country. For science, for bringing science to the society and for solving the problems of the society through the usage of science and creating citizen scientists in the country. অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের পরিচালন কমিটির চেয়ারম্যান ডক্টর শেখর সি মান্ডে। আমরা 18 মেতে আন্তর্জাতিক মিউজিয়াম দিনে আমরা সেলিব্রেট করছি। যেরকম আপনারা সবাই জানেন, মিউজিয়াম ডেতে আমরা মিউজিয়াম মাধ্যমে আমরা সবাই জনতার সামনে নলেজ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি জগতে কী কী হচ্ছে ওটা আমরা সবাই আম লোকেদের সামনে নিয়ে যেতে চাই। যা কিছু নতুন বের হয়েছে, খোঁজ হয়েছে, ওগুলো সব। আর ভারতে এই কাজটা মিনিস্ট্রি অফ কালচারের সব মিউজিয়ামসরা করেন। এক্সপোতে অনেকগুলো জিনিস করা হয়েছে ডিফারেন্ট থিমসে, ওরা আপনারা দেখতে পারবেন। মানে কি যেরকম থিম আছে আর্কিওলজির উপরে, যেরকম থিম আছে অন্য সায়েন্সের বিষয়ে, ওগুলো আপনারা সবাই দেখতে পারবেন। কেন কি মিউজিয়ামে দিয়ে আর এক্সপো দিয়ে যা সামান্য লোকেদের মনে যা বের হয় কিউরিওসিটি, ওটা খুব ইফেক্টিভ প্ল্যাটফর্ম এক্সপো আর মিউজিয়ামস ওগুলো, এগুলো সেটা করা এখানে ওরা চেষ্টা করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ডিরেক্টর জেনারেল অরিজিৎ দত্ত চৌধুরী, ডেপুটি ডিরেক্টর জেনারেল সমরেন্দ্র কুমার সহ বহু বিশিষ্ট ব্যক্তি। বিজ্ঞান বিষয়ক প্রদর্শনীতে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আমার নাম অঙ্কিতা সাহা। আমি AIWC বুনিয়াদী বিদ্যাপীঠ গার্লস হাই স্কুল HS এর স্কুল থেকে এসেছি। এখানে বিভিন্ন রকম জিনিস আমরা দেখেছি। মেয়েদের সিকিউরিটির জন্য একটা সুন্দর বাম্বু দিয়ে ব্যাগ তৈরি ছিল, সেটা আমরা দেখলাম। সেই ব্যাগটা আমরা দেখে সেই ব্যাগের সম্বন্ধে আমরা জানলাম সেটা আমাদের কতটা উপকারী। একটা আমরা রিয়েলিস্টিক স্ট্যাচু দেখলাম। এটা প্রথমে আমরা বিশ্বাসই করতে পারছিলাম না দূর থেকে দেখে যে এটা আসল কি নকল। তার জন্য আমরা সেটাকে অনেকক্ষণ ধরে দেখার পর সেটাকে ছুঁয়ে দেখলাম, তারপরে বুঝলাম না সেটা নকল। আমার নাম পূজা অধিকারী। আমি AIWC বুনিয়াদী বিদ্যাপীঠ গার্লস হাই স্কুলের ছাত্রী। সিকিউরিটি সিস্টেম, তারপরে অনেকে ন্যাপকিন দেখেছি, মিউজিক কম্পোজ দেখেছি। আর এর মধ্যে আমার সব থেকে আলাদা লেগেছে এই রোবটের সম্বন্ধে আমরা অনেক কিছু জানলাম। আমি AIWC বুনিয়াদির ইংরেজির শিক্ষিকা। আমার নাম রত্না দত্ত। আমি দুজন মেয়েকে নিয়ে এসেছি। এইখানে এসে মেয়েরা দেখলো যে ছোট স্কুলের ছেলে মেয়েরা ক্লাস 11-12-এর কি অসম্ভব সুন্দর জিনিসপত্র তৈরি হয়েছে। ওরা ভবিষ্যৎ ভারতের জন্য ভাবছে, বায়োডিগ্রেডেবল, সায়েন্টিফিক এবং মা বোনেদের কথা ভেবে অনেক কিছু বানানো হচ্ছে। প্যারালালি মিউজিয়াম এক্সপোতে এসে মেয়েরা তো অবাক। এখানে ওরা রোবট দেখেছে, যে এই রোবট ওদেরকে মিউজিয়ামের মধ্যে দিয়ে
সম্পূর্ণ গাইডের কাজ করবে। দিস ইজ সামথিং রিয়েলি নিউ। আর শেষে ব্যাঙ্গালোর থেকে ইন্ডিয়ান মিউজিক এক্সপিরিয়েন্স মিউজিয়াম একটা দেখলাম আমরা, সেখানে ওদের একটা অপশন রয়েছে, আমরা বিভিন্ন বাদ্যযন্ত্র মিক্স করে নিজের পছন্দ মতো মিউজিক তৈরি করতে পারছি। এটা মেয়েদের তো খুবই আনন্দ লেগেছে। এইসব অনুষ্ঠানে একটু বেশি করে স্কুলের ছাত্রছাত্রীদের এক্সপোজার দিলে আমার মনে হয় বেটার হবে। এখানে বেশিরভাগই ডিগনিটারিজরা এসছেন এবং কলেজের ছেলে মেয়ে যদিও আমি দেখছি না, সবাই বয়স্ক মানুষ, মধ্যবয়স্ক মানুষ। ছোটদের খুব একটা দেখছি না, কিন্তু ছোটদের এইগুলোতে এক্সপোজার দিলে আমার মনে হয় ওরা আরও বেশি এনজয় করবে এবং ওদের ভাবনা চিন্তাগুলো আরও ওয়াইড হবে। এতদিন যা ছিল বিজ্ঞানী ও পরিবেশবিদদের কথায় এবং প্রচার মাধ্যমের আলোচনায়, সেই বিশ্ব উষ্ণায়নের প্রত্যক্ষ প্রভাব এখন জনজীবনকে ব্যাহত করতে শুরু করেছে। পরিবেশ সম্পর্কে উদাসীনতা অনেকটাই কাটিয়ে ওঠার পরিস্থিতি তৈরি হচ্ছে নানান মহলে। কি করতে হবে আর কি করব না, এই বিষয়ে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নদী, সমুদ্র, পাহাড়, জঙ্গলকে রক্ষা করেই আমাদের সভ্যতাকে বাঁচিয়ে রাখতে হবে। সমুদ্র বিজ্ঞানী ডক্টর সুগত হাজরা আকাশবাণীকে বলেন, পৃথিবীর অন্য অংশের তুলনায় ভারত মহাসাগরের গড় উষ্ণতা বাড়ছে দ্বিগুণ। শহরে শুধু তাপ বাড়া নয়, তাপপ্রবাহ নয়, তাপের ছোট ছোট দ্বীপ তৈরি হয়েছে বা তৈরি হয়ে চলে, এই যেগুলোকে আমরা হিট আইল্যান্ড বলি। এবং সেগুলো মূলত হয় এই ধরনের অপরিকল্পিত বাড়ি হওয়া, বেশি বেশি কাঁচ ব্যবহার করা। এই গোটা জিনিসগুলোকেই আমাদের পরিকল্পনার মধ্যে রাখতে হবে। প্রতি অঞ্চলে 5 স্কোয়ার কিলোমিটারের মধ্যে অন্তত 30% গাছ থাকতে হবে। 1 বিঘা 2 বিঘার পুকুর থাকা দরকার, যেগুলি তাপমাত্রাকে কমাতে সাহায্য করবে। সরকারি স্তরে ব্যবস্থা নিতে হবে, যেভাবে আমরা আমাদের বন সম্পদ ধ্বংস করেছি, যেভাবে আমরা আমাদের হিমালয় থেকে শুরু করে পাহাড় পর্বত বনভূমি নষ্ট করেছি, সেইগুলির থেকে পরিকল্পনা করে আইন করে সেটার হাত থেকে বেরোতে হবে। বিশ্ব উষ্ণায়নের একটা যে প্রধান কারণ যুদ্ধ হওয়া এবং একটা দেশ আরেকটা দেশের উপর ক্রমাগত বোমা মারবে, মিসাইল ছুড়বে, এইটার হাত থেকে কিন্তু সভ্য সমাজকে এখনো বাঁচাতে পারছি না। এবং সেখানেই মনে হয় সরকারি এবং সামূহিক যে শক্তিগুলি আছে, যে সংগঠনগুলি আছে, তাদের ভূমিকা, এবং বিশেষভাবে ভূমিকা নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। প্রতিটা রাজনৈতিক দলের এজেন্ডার মধ্যে যাতে তাপমাত্রা বৃদ্ধি এবং বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচার একটা পথ নির্দেশ যেন তাদের কর্মসূচির মধ্যে থাকে। এখনই ব্যবস্থা নিতে হবে এবং খুব বড় পরিকল্পনা করে এবং ছোট ছোট উদ্যোগের মাধ্যমে এই তাপপ্রবাহ এবং উষ্ণায়নের যে ভয়ঙ্কর সমস্যা, সেটাকে মোকাবিলা করতে হবে। সবুজ বাজির কিউআর কোড চালু হওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বাজি প্রস্তুতকারকদের মতে ধীর গতিতে হলেও কাজ এগোচ্ছে এবং সরকার পক্ষ চেষ্টা করছেন সব সবুজ বাজির প্যাকেটে কিউআর কোড চালু করতে। বড়বাজার ফায়ারওয়ার্কস ডিলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শান্তনু দত্ত আকাশবাণীকে বলেন, সব পক্ষকে একসঙ্গে নিয়ে কাজ করতে হচ্ছে বলে একটা দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। বাজিতে যারা ম্যানুফ্যাকচারিং লোকাল আছে না, ম্যাক্সিমাম লোকটাই অশিক্ষিত আন্ডারে পড়ছে, ম্যাক্সিমাম। তো তাদেরকে একটু শিক্ষিত করে জিনিসটা সম্বন্ধে বুঝিয়ে তাদেরকে জিনিসটা লাইনে আনতে গেলে একটা সময় লাগে, যেটা সময় সরকারও যথাসাধ্য চেষ্টা করছে, আমাদের তরফেও চেষ্টা হচ্ছে, হয়ে যাবে আস্তে আস্তে। সময় লাগছে, একটা জিনিস পুরোনোর থেকে নতুনে এসে যাবে, সবকিছু কিউআর কোডে দিয়ে চলবে। সবাই সব জিনিস জেনে বুঝে কিনবে, কেউ তো আর বলতে পারবে না যে আমাকে ডাক্ট রেখে কিনা মানে আমাকে বিক্রি করা হয়েছে, আমি জানি না কিছু। এখন তো হাতে হাতে মোবাইল। আর বাজিটা দেখুন পার্টিকুলারলি চলে হচ্ছে দেওয়ালির রাত্রির বেলা, একটু নিউ ইয়ার ইভে, খুব রেস্ট্রিক্টেড ইউজ। বাজিরও ক্রেজ আস্তে আস্তে কমে গেছে। এবার দেখুন একটা পুরোনো ব্যবসা টিকিয়ে রাখতে গেলে একটু কষ্ট আমাদের করতেও হবে, করছিও। পুরোপুরি দূষণমুক্ত বাজি প্রস্তুত করা কোনো মতেই সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবেশ সংগঠন সবুজ মঞ্চের সম্পাদক নব দত্ত। আকাশবাণীকে তিনি বলেন, সবুজ বাজি বলে যেগুলি বাজারে আসছে সেগুলি 30% বেশি দূষণ কমাতে পারবে না। পুরোপুরি দূষণ মুক্ত হবে বিষয়টা এরকম নয়। 2 নম্বর হচ্ছে যে সবুজ বাজির যাবতীয় ফর্মুলা এবং তার কিউআর কোড, অর্থাৎ কোনটা সবুজ বাজি, তার ফর্মুলাটা কি, এবং তার যে কোডটা সেটা পুরোপুরি দেবে হচ্ছে নিডির কাছ থেকে প্রত্যেককে নিতে হবে। কিন্তু যে বাজিটা সবুজ বাজি হিসেবে
পাবলিকলি বিক্রি করা হবে তার গায়ে একটা কিউআর কোড থাকবে। এই কিউআর কোডটা দেখে নিয়ে আপনার প্রমাণ হবে যে আদৌ সেটা সিএসআইআর দ্বারা অনুমোদিত কি অনুমোদিত নয়। এইখানেই গন্ডগোল যে পশ্চিমবঙ্গে ৭-৮টা বাজি নির্মাতারা মিলির কাছ থেকে অনুমতি নিয়েছে। আমি যতদূর জানি ফুলঝুরি, রং মশালের মতো কিছু বাজি আছে। পলিউশন কন্ট্রোল বোর্ড সর্বশেষ যে গত বছর জানিয়েছিল সাকুল্যে 3টে বাজি কারখানা পশ্চিমবঙ্গের বুকে সবুজ বাজির জন্য লাইসেন্স পাচ্ছে। প্রথমে বলেছিলেন তারা একটাও নয়, তারপরে জানা গেল 3টে সংস্থা আছে। এই সবটা মিলিয়েই একটা জট আছে। এবং তারপরে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ক্লাস্টার তৈরি করা, যেটা তারা বলেছিলেন যে পশ্চিমবঙ্গে বিভিন্ন ফায়ারওয়ার্কসের বিভিন্ন জায়গায় বাজি ক্লাস্টার তৈরি করা হবে, সেখানে বাজি নির্মাণ হবে এবং বাজি গুদামজাত করা হবে। কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনোটাই কমপ্লিট নয়। ফলে যারা বলছেন ধীরে ধীরে হবে, অশিক্ষিত বা কম শিক্ষিত মানুষ, এসব অবান্তর কথা। আপনি যদি ট্যাক্সেবল ইনকাম আপনার হয়, আপনি যদি ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য দরকার করে, সেখানে আপনি কম শিক্ষিত বেশি শিক্ষিত দিয়ে তো আর ইনকাম ট্যাক্সের নজরে আপনার ট্যাক্স পেয়েবলের জায়গাটা থাকে না। এসব অবান্তর কথা। দেশের আইন, রাজ্যের আইন অনুযায়ী যেটা মেনে চলার কথা সেটাই মেনে চলতে হবে। সেটা কম শিক্ষিত বেশি শিক্ষিতের ব্যাপারটা তো হয় না। আসলে সবুজ বাজির আড়ালে বেসিক্যালি সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যেগুলো দূষিত বাজি সেগুলোই বাজারে চালু রাখা। আমরা গত বছরেও দেখেছি যে সমস্ত কিউআর কোড লাগানো হয়েছে, সবুজ বাজির কিউআর কোড, এমনকি সিএসআইআর এর কিউআর কোড অব্দি নকল করা হয়েছে। অথচ সেগুলোকে সবুজ বাজি ছাপ্পা মেরে বাজারে সেগুলোকে সবুজ বাজি বলে চালানো হয়েছে। আমরা পরিবেশ কর্মীরা সংগঠনগতভাবে মনে করি সাধারণভাবে বাজির শিল্পটাকে শিল্প হিসেবে সেটা একটা মারণ শিল্প। এই দেখবেন প্রত্যেক দিন সারা দেশেই প্রায় খবর আসছে যে এতজন মারা গেছে, অতজন মারা গেছে। ছোট একটা বাড়ির ভেতরে একটা জিঞ্জি এলাকায় বিস্ফোরণ নিয়ে এরকম ধরনের ছেলে মানুষই করা, সেটাকে শিল্প বলে চালিয়ে, গরিব মানুষ রীতি বলে চালিয়ে আসলে মানুষকে মারা, এটা একটা হচ্ছে। এবং মানুষও মরছেও, ব্যাপকভাবে মরছে। কারণ হচ্ছে গরিব মানুষ মরছে। নিজেই বলছে বায়ু দূষণটা কমে না, 30% দূষণ কমতে পারে। এটা বাজে কথা। মশাবাহিত রোগ ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষ সচেতন না হলে ডেঙ্গু নির্মূল করা কঠিন কাজ বলে জানিয়েছেন কলকাতা পুরসভার ভেক্টর কন্ট্রোল বিভাগের প্রধান বিশিষ্ট পতঙ্গবিদ ডক্টর দেবাশিস বিশ্বাস। সবাইকে ভালো রাখার জন্যে 3টি পরামর্শ। ইদানিং সবাই গাছ পালন করছেন ঘরের ভেতরে, এই অভ্যাসটি ভালো। কিন্তু মানি প্ল্যান্টগুলো যেসব ফ্লাওয়ার ভাসের মধ্যে রাখা আছে তাতে জল, সেই জল যদি আমরা 7 দিন পর পর না বদলাই তাতে জন্মাবে ডেঙ্গুর মশা ইডিস ইজিপ্টাই। 2 নম্বর, আপনার ছাদে যদি ছোট্ট একটা কাচের কৌটো, কাচের শিশি এবং তাতে বৃষ্টির জল জমে, সেই পাত্রে জন্মানো ইডিস মশা হিসেব করে দেখা গেছে আপনার বাড়ির চারপাশে 31,400 বর্গমিটার জায়গায় বসবাসকারী আপনার প্রতিবেশীদের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে দিতে পারে। সুতরাং বর্ষার আগে আপনার বাড়ির ছাদটা পরিষ্কার করে ফেলুন। 3 নম্বর পরামর্শ, অনেক প্রমোটার প্রচুর ফ্ল্যাট বানিয়ে রেখেছে, সেগুলো বিক্রি হয়নি, তালাবন্ধ রয়েছে। অনেকে আবার নিজের বাড়ির ফ্ল্যাট বন্ধ করে বেড়াতে যান অনেক দিনের জন্য। ভেতরে রইল কি? কমোডটা খোলা অবস্থায় থাকে, তার ভেতরে যে জল থাকে সামান্য জল, সেই জলের মধ্যে জন্মায় ডেঙ্গুর মশা ইডিস ইজিপ্টাই। কাজেই সবার কাছে অনুরোধ, আপনারা নতুন যে ফ্ল্যাট কিনেছেন তালা বন্ধ করে না রেখে তাতে বসবাস শুরু করুন, কিংবা নিয়মিত ফ্ল্যাট খুলে কমোডটা ঢাকা আছে কিনা সেটা দেখে আসুন। নইলে আপনার ঘরের ভেতরেই জন্মাবে ডেঙ্গুর মশা, আপনার প্রতিবেশীদের মধ্যে সেই ডেঙ্গুর সংক্রমণ ছড়িয়ে পড়বে। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণীর সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্যপাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।